হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের এক্সাম একদম একদম সামনেই। এই এক্সামে মডার্ন ফিজিক্স যে গ্রুপটা রয়েছে সেখানে তোমাদের অ্যান্সার করা, সেখানকার নিউমেরিক্যাল করা। আমি তো বলবো যে কোনো চ্যাপ্টার থেকে মডার্ন ফিজিক্স, অ্যাটমস বলো, নিউক্লিয়ার ফিজিক্স বলো, তারপরে ডুয়াল নেচার বলো, এদের অ্যান্সার করা বেশি সুবিধা এবং এদের মধ্যে খুব লিমিটেড কয়েকটা ফর্মুলা আছে। নিউমেরিক্যাল করাও অনেকটাই সুবিধা এবং নম্বর ক্যারি করতে তোমাদের সুবিধা হবে। তো আজকে তোমাদের আমি নিউমেরিক্যাল ক্লাস নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। তো মাঝে মাঝে দু একটা আমি থিওরি কথা অর্থাৎ ফর্মুলা কিছু দু একটা আমি সঙ্গে সঙ্গে বলবো। তোমরা আমার সঙ্গে ক্লাসগুলো করার চেষ্টা করো। এর মধ্যে অবশ্যই কিছু PYQ আছে, কিছু নিটের প্রবলেম আছে, জয়েন্টের কিছু প্রবলেম আছে, তোমাদের কাজ দেবে আমি বলবো। দেখো, অ্যাটমিক মডেলের কথা বলতে গেলে অ্যাটমিক মডেলটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আমরা আমাদের ফিজিক্সে যেটা পড়ি, থমসন মডেল প্রথমে, যেটাকে প্লাম পুডিং মডেল বলে, তারপর রাদারফোর্ড মডেল কি করে আসলো? রাদারফোর্ড মডেল ওই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে অ্যাটমের মডেল কেমন হবে, অ্যাটমটা কেমন হবে সেটা বোঝা গেল। এবং রাদারফোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট কথা ছিল সমস্ত মাস এবং পজিটিভ চার্জ টোটালি কোথায় থাকে? অ্যাটমের সেন্টারে থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। আর ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের চারপাশে ঘুরতে থাকে। হ্যাঁ, এটা ছিল আমাদের রাদারফোর্ড মডেল। এবার তোমরা জানো রাদারফোর্ড মডেলের কিছু লিমিটেশন আছে, কারণ রাদারফোর্ড মডেল দিয়ে আমরা কিছু এক্সপ্লেন করতে পারি না, কিছু ডিমেরিটস আছে। কি কি এক্সপ্লেন করতে পারি না সেগুলো তোমাদের জানা আছে। অ্যাটমের স্ট্যাবিলিটি দিতে পারে না অ্যাকর্ডিং টু ইলেকট্রোডাইনামিক থিওরি, মডার্ন ইলেকট্রোডাইনামিক থিওরি, ম্যাক্সওয়েলস থিওরি। একটা অ্যাক্সেলারেটিং চার্জ সবসময় এনার্জি রেডিয়েট করার কথা। তা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে তখন তো সেটা অ্যাক্সেলারেটিং বটেই, তার তো একটা অ্যাক্সেলারেশন থাকবেই, অন্ততপক্ষে তার তো তোমার ওই কি বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকবেই। এই অ্যাক্সেলারেশনের জন্য তাহলে এনার্জি রেডিয়েট করা উচিত, এবং এনার্জি রেডিয়েট করলে আস্তে আস্তে ইলেকট্রনের এনার্জি কমে যাবে, ইলেকট্রন এসে স্পাইরাল পাথে এসে নিউক্লিয়াসের উপরে এসে পড়বে। এটা রাদারফোর্ডের একটা লিমিটেশন। অর্থাৎ অ্যাটম কেন স্ট্যাবল তার কিন্তু অ্যান্সার রাদারফোর্ড মডেল দিতে পারে না। তারপর এছাড়াও হাইড্রোজেন স্পেকট্রাম বেরিয়ে গেল, তখন হাইড্রোজেন স্পেকট্রাম দেখা গেল, কতগুলো লাইন স্পেকট্রাম, কতগুলো লাইন পাওয়া যাচ্ছিল। এই লাইনগুলোর কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছিল না, কারণ ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করা মানে হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা। কি করে ওরকম লাইন স্পেকট্রাম পাওয়া যাচ্ছে তারও কোনো এক্সপ্লেনেশন কিন্তু আমরা রাদারফোর্ড মডেল থেকে পাই না। যাই হোক, এই ডিফিকাল্টিসগুলো দূর করলেন তোমরা জানো কে? বোরস। এবার বোর মডেল কি? বোর মডেল অ্যাকচুয়ালি সিঙ্গেল ইলেকট্রন কোনো স্পেসিস যদি হয়, কোনো অ্যাটম যদি হয় বা আয়ন যদি হয়, সেই ক্ষেত্রে বোর মডেল ভ্যালিড হবে। প্রথম কথা, বোর মডেল পড়তে গেলে তোমাকে এটা ধরে নিতে হবে। আর বোর মডেল যেটা কিন্তু ক্লাসিক্যাল থিওরি অফ ফিজিক্স তার উপর ডিপেন্ডেন্ট না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাঙ্কস যে কোয়ান্টাম থিওরি তার অ্যাপ্লাই করে বোর মডেলটা প্রতিষ্ঠিত, এস্টাবলিশ করা হয়েছে। এবার বোর মডেল কি? বোর মডেল পড়তে গেলে আমাদের তিনটা বোর পোস্টুলেট জানতে হয়, তিনটা পোস্টুলেট ধরে নিতে হয় কয়েকটা বিষয়। ফার্স্ট পোস্টুলেট কি? ফার্স্ট পোস্টুলেট হচ্ছে ইলেকট্রনগুলো যে কোনো, রাদারফোর্ড কি বলেছিল? রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রনগুলো যে কোনো পাথে, যে কোনো সার্কুলার পাথে মুভ করতে পারে। বোর সেখানে বললেন ইলেকট্রনগুলো যে কোনো পাথে মুভ করতে পারে না, আসলে কতগুলো কতগুলো অরবিটেই ঘুরবে। তার মানে ওই ওই সার্টেন অরবিট অন্য জায়গায় হতে পারে না আর কি, নির্দিষ্ট কতগুলো অরবিটে ইলেকট্রনগুলো ঘুরবে। আর যখন ওই নির্দিষ্ট অরবিটগুলোতে ঘুরবে, স্পেসিফাইড অরবিট আর কি, কতগুলো স্পেসিফাইড অরবিট বা ইলেকট্রনগুলোর যে রেডিয়াস সেটা হচ্ছে কোয়ান্টাইজড। এই রেডিয়াস এটাই হবে, ইলেকট্রন ঘোরার যে রেডিয়াস এটাই হবে, এর বেশি অন্য কিছু হতে পারে কিন্তু মাঝামাঝি কিছু থাকবে না, কোয়ান্টাইজ থাকবে রেডিয়াস। বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ, বা তোমার ভ্যালোসিটি কোয়ান্টাইজড, এনার্জি কোয়ান্টাইজ, ফিক্সড কতগুলো, কোয়ান্টাইজ মানে ফিক্সড কতগুলি ভ্যালু থাকা। তা ইলেকট্রনের কতগুলি যে অরবিটগুলোতে ঘুরছে তাদের রেডিয়াসের ফিক্সড ভ্যালু থাকবে, তারপরে তাদের ভ্যালোসিটির ফিক্সড ভ্যালু থাকবে, তাদের এনার্জির ফিক্সড কতগুলি ভ্যালু থাকবে। এটাই হচ্ছে নির্দিষ্ট বা স্পেসিফাইড বা কোয়ান্টাইজড সার্কুলার অরবিটে ঘোরা। এটা ফার্স্ট পস্টুলেট। বোরের যে ফার্স্ট পস্টুলেট কিন্তু অ্যাকচুয়ালি বললো ইলেকট্রনগুলো ঘুরছে কতগুলো স্পেসিফাইড, কতগুলো অরবিটে ঘুরছে। ধরো আর রেডিয়াস নিয়ে ঘুরছে ইলেকট্রনগুলো, এখানে নিউক্লিয়াস, এখানে পজিটিভ চার্জ, ইলেকট্রনগুলো এইভাবে ঘুরছে। তা এখানে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা ফোর্স আছে যেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। নিউক্লিয়াসে যদি অ্যাটমিক নাম্বার যদি জেড হয় তাহলে এখানে চার্জ থাকবে জেডি, আর ইলেকট্রনের চার্জ ই মাইনাস ই, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকশন হবে। এই অ্যাট্রাকটিভ ফোর্স মানে কুলম ফোর্স প্রোভাইড করবে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। মানে ফার্স্ট পোস্টুলেট যেটা, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি
সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কোয়ার বাই আর, ভি যদি স্পিড হয় তার, এটা কার সমান হবে কে ইন্টু কুলম্ব ফোর্স। কুলম্ব ফোর্স মানে হচ্ছে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কে মানে তোমরা জানো 1/4πε0, কে Q1 মানে জেডি, নিউক্লিয়াসের চার্জ জেডি, আর ইলেকট্রনের চার্জ ই, তার মানে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে বাই আর স্কোয়ার। অ্যাকচুয়ালি ফার্স্ট পস্টুলেটেড ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এটা। হ্যাঁ, সেকেন্ড পস্টুলেট হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড হয়। এমন কতগুলি সার্কুলার অরবিটে ঘুরবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিক্স থাকবে। সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা তোমরা জানো, এম ভি আর, যেটাকে আমরা এল বলি, এল ইকুয়াল টু এম ভি আর। এই এম ভি আর হয় NH বাই 2π এর সমান। এখানে তুমি লিখতেই পারো VN আর এন ইকুয়াল টু NH বাই 2π। তার মানে VN হচ্ছে স্পিড অফ ইলেকট্রন ইন nth অরবিট, রেডিয়াস অফ nth অরবিট, nth শেল, এটা NH বাই 2π। H হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তোমরা জানো। সেকেন্ড পস্টুলেট তাহলে এটা বললো। আর থার্ড পস্টুলেট বললো যে ইলেকট্রন যখন একটা স্টেবল অরবিট থেকে আরেকটা স্টেবল অরবিটে জাম্প করবে তখন ইলেকট্রন এনার্জি রেডিয়েট করবে। এনার্জির একটা ডিফারেন্স হয়, সেই এনার্জিটাই লিবারেট করবে, বেরিয়ে যাবে রেডিয়েশন হিসাবে। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হিসাবে রেডিয়েট করবে। সেই এনার্জি যেটা এইচ নিউ, রেডিয়েটেড এনার্জি, এখান থেকে ইলেকট্রন যখন জাম্প করবে তখন এখান থেকে এইচ নিউ এনার্জির ফোটন বের হবে। সেই ফোটন হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে যখন ফাইনাল স্টেটে বা ইনিশিয়াল অরবিট থেকে যখন ফাইনাল অরবিটে জাম্প করবে, এদের মধ্যে যে এনার্জি, এটা EI, এটা EF। হ্যাঁ, এই ডিফারেন্সটাই হচ্ছে রেডিয়েশনের এনার্জি। তা এটা বোরের এই তিনটা পস্টুলেট, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটা পস্টুলেট থেকে আমরা রেডিয়াস আমরা বার করতে পারি। nth অরবিটের রেডিয়াস কত, nth অরবিটের রেডিয়াস, nth অরবিটের ইলেকট্রনের স্পিড, আর nth অরবিটে ইলেকট্রনের এনার্জি কত, এগুলো সব আমরা বার করতে পারি। জাস্ট একটা ক্যালকুলেশন আছে, তোমরা জানো, এবং তোমাদের করা আছে এগুলো। আচ্ছা, আর এখানে কিন্তু বোর পস্টুলেট, এই বোরের থিওরি, বোর মডেল কিন্তু আমাদের এই যে হাইড্রোজেন যে স্পেকট্রাম হয়, লাইন স্পেকট্রাম, তার কিন্তু এক্সপ্লানেশন আমরা পাই এখান থেকে, বোর মডেল থেকে পাই। হ্যাঁ, আর যখন স্পেসিফাইড অরবিটে যখন ইলেকট্রনগুলো ঘোরে তখন কোনো এনার্জি রেডিয়েট করবে না, আমরা স্টেবিলিটিও পাচ্ছি। যদিও এর পরবর্তীকালে পড়লে দেখবে যে বোর মডেলেরও কিছু লিমিটেশন আছে, কিছু ডিফিকাল্টিস আছে, আরও কিছু এক্সপ্লেন করা যায় না, সেটা পরে হবে। আচ্ছা, তাহলে বোর অ্যাটমিক মডেল আমাদের হলো। এই বোর অ্যাটমিক মডেল থেকে আমরা রেডিয়াস যেটা পাই, আমি ক্যালকুলেশন তো করছি না, nth অরবিটের রেডিয়াস, n মানে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর শেল নাম্বার। এগুলো দেখো, 1 নম্বর অরবিট তোমরা জানো, এখানে নিউক্লিয়াস থাকবে। বোর থিওরি আরেকবার বলি, সিঙ্গেল ইলেকট্রন স্পেসিস, সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম বা আয়নের ক্ষেত্রেই কিন্তু ভ্যালিড। তবে সিঙ্গেল ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম এর জন্য ভ্যালিড হবে, হিলিয়াম প্লাস আয়ন এর জন্য ভ্যালিড হবে, কারণ হিলিয়ামের মধ্যে দুটো ইলেকট্রন থাকে। হিলিয়াম আয়ন প্লাস আয়ন মানে হচ্ছে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে একটা ইলেকট্রন রইল। লিথিয়াম যদি বলো প্লাস প্লাস আয়ন, বেরিলিয়াম যদি বলো তোমার প্লাস 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 আয়ন, বোরন যদি বলো 4টা প্লাস প্লাস 4, কারণ বোরনে 5টা ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রনের মধ্যে 4টা বেরিয়ে গেল, 4টা বেরিয়ে গেলে বোরন আয়ন হলো। এটা কিন্তু সিঙ্গেল ইলেকট্রন, এটাও সিঙ্গেল ইলেকট্রন, এটাও সিঙ্গেল ইলেকট্রন, এটাও সিঙ্গেল ইলেকট্রন, এটাও সিঙ্গেল ইলেকট্রন। তাহলে এদের সবার ক্ষেত্রে কিন্তু আমাদের বোর অ্যাটমিক মডেল ভ্যালিড হবে। এমনকি তোমাকে যদি বলে সোডিয়াম, থিওরিটিক্যালি সোডিয়াম 10+ যদি বলা হয়, +10 আয়ন, সোডিয়ামের 11 নাম্বার অফ ইলেকট্রন থাকে, 10টাই বেরিয়ে গেল, একটা ইলেকট্রন রইল। হ্যাঁ, দ্য সোডিয়াম আয়ন যদি হয় 10+10 আয়ন, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যালিড ধরে নেব থিওরিটিক্যালি। আচ্ছা, নেক্সট, মানে সিঙ্গেল ইলেকট্রন স্পেসিসের ক্ষেত্রে বোর থিওরি অবশ্যই ভ্যালিড হবে। আর এন কি 1 2 3 4 এগুলো কি, মাঝখানে নিউক্লিয়াস থাকবে যেখানে চার্জ থাকবে Z × E, হাইড্রোজেনের Z1, হিলিয়ামের Z2, লিথিয়ামের Z3, তারপরে বেরিলিয়ামের Z4, বোরনের Z5, একটু মনে রাখো। তাহলে এখানে জেডি আর এখানে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন ঘুরবে। এটা হাইড্রোজেন অ্যাটম হলেও কিন্তু একটাই ইলেকট্রন, হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন বা অন্যগুলোরও একটাই ইলেকট্রন, এই একটা ইলেকট্রন কিন্তু ডিফারেন্ট অরবিটে ঘুরতে পারে, সেটাই কোয়ান্টাইজড। n = 1 যখন ফার্স্ট অরবিটে ঘোরে। এবার ও যদি এনার্জি বাইরের থেকে এনার্জি নেয়, এটাকে আমরা গ্রাউন্ড স্টেটও বলি, এই ইলেকট্রনটাই n = 2 তে চলে যাচ্ছে। আরও যদি এনার্জি নেয়, আরও
তাহলে n ইকুয়াল টু 3 তে চলে যাচ্ছে, একটা ইলেকট্রন ডিফারেন্ট অরবিটে ঘুরতে পারে। আচ্ছা, এই যে n ইকুয়াল টু 1 2 3 নাম্বার অফ শেল, নাম্বার অফ অরবিট আমরা বলি। আচ্ছা, এখন এই Rn কত হয়, nth অরবিটের রেডিয়াসটা কত, তোমাদের ডাইরেক্ট বলে দিচ্ছি, এগুলো তোমাদের ডাইরেক্ট জানতে হবে। Rn 0.53529 হয় অ্যাকচুয়ালি, ইন্টু n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, মনে রাখো। এটা হচ্ছে nth অরবিটের রেডিয়াস, nth অরবিটের রেডিয়াস। হাইড্রোজেন হলে Z1, যদি বলে হিলিয়াম Z2, লিথিয়াম Z3। এবার যদি বলে ফার্স্ট অরবিট তাহলে N1, সেকেন্ড অরবিট N2, এভাবে নিতে হবে। এবার স্পিড Vn, nth অরবিটে যে ইলেকট্রনটা ঘুরছে, nth নাম্বারে যে ইলেকট্রনটা ঘুরছে তার স্পিড দেখো 0.2 লিখতে পারি, ইন্টু 10⁶, এত ইন্টু জেড বাই এন, এত মিটার পার সেকেন্ড। এটা লাইটের স্পিডের সঙ্গে যদি কম্পেয়ার করো c/137 হয়, ইন্টু জেড বাই এন, এত মিটার পার সেকেন্ড হবে লাইটের স্পিডের সাথে কম্পেয়ার করলে। একটা জিনিস খেয়াল করো, Rn ভ্যারিজ n স্কোয়ার, কিন্তু সিঙ্গেল ইলেকট্রন স্পেসিসের ক্ষেত্রে nth অরবিটের রেডিয়াস তার n স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে তুমি যদি লেখো R1 R2 R3, ফার্স্ট অরবিটের রেডিয়াস R1, সেকেন্ড অরবিটের রেডিয়াস R2, থার্ড অরবিটের রেডিয়াস R3, এদের যদি রেশিও লেখো ডট ডট দিয়ে, এটা কিন্তু আমরা লিখবো 1:2 স্কোয়ার, মানে 4:3 স্কোয়ার 9:16, এইভাবে। তোমাকে যদি বলে সেকেন্ড অরবিট আর ফার্স্ট অরবিটের রেডিয়াসের রেশিও কত, সেকেন্ড অরবিট আর ফার্স্ট অরবিট 4/1, যদি বলে থার্ড অরবিট আর সেকেন্ড অরবিটের রেশিও কত, 9:4, এভাবে আমরা করবো। আচ্ছা, এবার এনার্জি, nth অরবিটে যখন ইলেকট্রন ঘুরে তার এনার্জি হয় কিভাবে মনে রাখবে, -RCH Z/n²। আর এই -RCH মানে হচ্ছে -13.6 Z/n²। nth অরবিটে ইলেকট্রনের এনার্জি, হাইড্রোজেনের জন্য Z = 1, আর ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট এগুলো যদি হয় N1 N2 N3 এভাবে হবে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা টোটাল এনার্জি। টোটাল এনার্জি মানে ইলেকট্রনের এখানে কাইনেটিক এনার্জিও আছে, পোটেনশিয়াল এনার্জিও আছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো কনজারভেটিভ ফোর্স, সেই জন্য পোটেনশিয়াল এনার্জি থাকবেই। এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি প্লাস করলেই টোটাল এনার্জি En দাঁড়ায়। তোমাদের এগুলো থিওরি করা আছে। এবার যদি বলা হয় টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এদের মধ্যে রিলেশনটা কি, দেখো টোটাল এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির হাফ, বাট কাইনেটিক এনার্জির মাইনাস। তার মানে আমি চিন্তা করো, টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি কিন্তু প্লাস, কাইনেটিক এনার্জি কখনোই মাইনাস হয় না। কাইনেটিক এনার্জি যা হয় তার মাইনাস ভ্যালুটাই হচ্ছে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি যা হয় তার মাইনাস ভ্যালুটাই হচ্ছে টোটাল এনার্জি। আর টোটাল এনার্জিকে ডাবল করে দাও, পাওয়া যাবে পোটেনশিয়াল এনার্জি। তো যে কোনো একটা এনার্জি দেওয়া থাকলে আমরা কিন্তু আরো দুটো এনার্জি বার করতে পারবো। টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জির হাফ। টোটাল এনার্জিও নেগেটিভ, টোটাল এনার্জি নেগেটিভ, এটা নেগেটিভ। পোটেনশিয়াল এনার্জি পি, এটাও নেগেটিভ। আর কাইনেটিক এনার্জি কিন্তু পজিটিভ। এই টোটাল এনার্জি নেগেটিভ হলেই বাইন্ড করে রাখবে। টোটাল এনার্জি জিরো হলেই আনবাউন্ড সিস্টেম হয়ে যাবে, ইলেকট্রনগুলো দূরে চলে যাবে। ধরো তোমার বললো একটা ইলেকট্রনের টোটাল এনার্জি -3.4 ইলেকট্রন ভোল্ট, এটা বললো টোটাল এনার্জি অফ ইলেকট্রন যে কোনো একটা অরবিটে। তা সেই অরবিটে টোটাল এনার্জি যদি এটা হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কত এটা বললো, কাইনেটিক এনার্জি কত এটা বললো। টোটাল এনার্জি নেগেটিভ হবে, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে। পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির ডাবল। পোটেনশিয়াল এনার্জি দেখো এটার অ্যান্সার, তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে 2 অফ টোটাল এনার্জি, 2 ইন্টু টোটাল এনার্জি মানে হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে -6.8 ইলেকট্রন ভোল্ট পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আর মাইনাস অফ টোটাল এনার্জি হয়, মাইনাস টোটাল এনার্জি হচ্ছে -3.4, তার মানে হচ্ছে +3.4 ইলেকট্রন ভোল্ট।
হয়ে গেল কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। কি করে করলাম? পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি ডাবল, আর কাইনেটিক এনার্জি মাইনাস অফ টোটাল এনার্জি। এভাবে করতে হবে। প্রবলেম আসতেই পারে, ছোট ছোট প্রবলেম। আচ্ছা, তারপর ইলেকট্রন যদি ট্রানজিশন হয়, একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করে, তখন এনার্জি কত লিবারেট করে, এনার্জি কত রেডিয়েট করে, সেটা যদি আমরা চাই। দেখো, ইলেকট্রন যদি একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করে, সেই ক্ষেত্রে এনার্জির ফর্মুলা কি? দেখো, En মাইনাস RCH, আর কি? রিডবার্গ কনস্ট্যান্ট, Z/n², এটা আমরা জানি। এবার একটা ইলেকট্রন এই অরবিট থেকে এখানে জাম্প করলো, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা ফাইনাল অরবিট। তাহলে এনার্জি কত দেবে? একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে h নিউ ইজ ইকুয়াল টু E ইনিশিয়াল মাইনাস E ফাইনাল। আচ্ছা, এবার মাইনাস RCH ইনিশিয়াল নাও, Z বাই ইনিশিয়াল তার স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা RCH Z/n/f ফাইনাল। তার মানে এইটা আগে আসছে, এটা পরে যাচ্ছে, এটা মাইনাস, তাহলে RCH Z² বাইরে নিচ্ছি, 1/nf² মাইনাস 1/ni²। H নিউ, H নিউ মানে হচ্ছে HC/λ, তাহলে RCH Z², এটা যদি nf² মাইনাস 1/ni² হয়, দেখো H আর C ক্যান্সেল হচ্ছে, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু R ইন্টু Z², 1/nf² মাইনাস 1/ni²। আর RCH এর ভ্যালু, একটা জিনিস মনে রাখবে, এই যে RCH এর ভ্যালুটাই হচ্ছে 13.6, তোমরা যেটা জানো 13.6 ইলেকট্রন ভোল্টে আসবে, এটা Z/n² তো ইলেকট্রন ভোল্ট। তাহলে যে ফোটন বের হবে, যে রেডিয়েশনটা হবে এর জন্য, এই ট্রানজিশনের জন্য যে রেডিয়েশনটা হবে, যে লাইটটা বের হবে, তার ওয়েভ লেন্থ ল্যামডা। আচ্ছা, এখন দেখো, এটা গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল ডায়াগ্রাম এটাকে বলা হয়। এদিকে এনার্জি বোঝানো হচ্ছে। গ্রাউন্ড স্টেটের এনার্জি হাইড্রোজেনের জন্য মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, n ইজ ইকুয়াল টু 2 তে মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট, n ইজ ইকুয়াল টু 3 তে মাইনাস 1.151, তারপরটা মাইনাস 0.81, আর ইনফাইনিট যদি হয় n ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে 0 ইলেকট্রন ভোল্ট। ইনফাইনিটিতে এনার্জি সব থেকে বেশি, ইনফাইনিটে সব থেকে কম এনার্জি হচ্ছে গ্রাউন্ড স্টেটের এনার্জি মাইনাস 13.6। আস্তে আস্তে এনার্জি বাড়ছে, বাড়তে বাড়তে যত n বাড়ছে, অরবিটের নাম্বার বাড়ছে যত, তত এনার্জি বেড়ে যাচ্ছে। ইনফাইনাইট নাম্বার অফ অরবিট, সেটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ অরবিট না, ইনফাইনাইট ডিস্টেন্সে যে অরবিট, সেইটার এনার্জি, সেখানে ইলেকট্রন যদি করে তাহলে 0 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, তার মানে ওটা ফ্রি ইলেকট্রন হয়ে যাচ্ছে, আয়োনাইজ হয়ে যাচ্ছে তার মানে। আর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই ইলেকট্রনের এই এনার্জিগুলো ডিফারেন্ট শেলে থাকলে তাহলে এনার্জি কত হয় কয়েকটা মনে রাখবে। আর এই ডিফারেন্সটা যদি মনে রাখতে পারো, দেখো এখানে এনার্জি মাইনাস 3.4, এখানে মাইনাস 13.6, এই ডিফারেন্সটা হচ্ছে 10.2। এইটা আর এইটা, ফার্স্ট আর থার্ড, এদের মধ্যে ডিফারেন্স 12.1, ফার্স্ট আর ফোর্থ 12.8। দেখো, ফার্স্ট সেকেন্ড তো 10.2, সেকেন্ড থার্ড 1.89 বা 1.9ও লিখতে পারো, 1.9 ইলেকট্রন নিয়ারলি ইকুয়াল টু। আর থার্ড আর ফোর্থের মধ্যে এনার্জি ডিফারেন্স হচ্ছে 6.6। তোমাকে যদি বলা হয় একটা ইলেকট্রন জাম্প করলো ফোর্থ শেল থেকে থার্ড শেলে, যে ফোটন বের হবে তার এনার্জি কত? এটা একটা ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করলো, থার্ড থেকে সেকেন্ডে জাম্প করলো, যে ইলেকট্রন বের হবে, যে ফোটন বের হবে তার এনার্জি কত? 1.9 ইলেকট্রন ভোল্ট। ঠিক এখান থেকে এখানে জাম্প করলে, সেকেন্ড থেকে যদি ফার্স্টে জাম্প করে, তাহলে যে ফোটন বের হবে, যে রেডিয়েশন হবে, তার এনার্জি হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। এভাবে যদি মনে রাখতে পারো ভালো হয়। আর তোমরা জানো, যখন ট্রানজিশন হবে, যখন ফাইনালি ইলেকট্রন যখন n = 1 এ আসে, তখন আমরা বলি লাইম্যান সিরিজ। যখন 2 তে আসে যে কোনো অরবিট থেকে, সেটাকে আমরা বামার সিরিজ, তারপরে পার্সিয়ান সিরিজ, তারপর ব্র্যাকেট সিরিজ, তারপর ফার্ন সিরিজ, তোমরা এগুলো জানো। আর তার মানে এখানে এনার্জি লিবারেট করবে, এখান থেকে এখানে আসলে 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি লিবারেট করবে, এখান থেকে এখানে আসলে কত করবে? এই যে 12.1 ইলেকট্রন ভোল্ট। তা এই এনার্জিগুলো, এই যে 10.2 বা 12.2, মানে ফার্স্ট লাইম্যান সিরিজের ক্ষেত্রে প্রচুর এনার্জি বের হয়, প্রচুর এনার্জিটা বেশি লাইম্যান সিরিজের ক্ষেত্রে, কারণ দেখো এই ডিফারেন্সটা অনেক বেশি। লাইম্যান সিরিজের এনার্জি
সব থেকে বেশি। সেই জন্য লাইমিন সিরিজের ক্ষেত্রে আলট্রাভায়োলেট রেডিয়েশন হয়, আলট্রাভায়োলেট, তার এনার্জিটা বেশি। আর বামার সিরিজের ক্ষেত্রে একটু এনার্জি কম, ভিজিবল রেঞ্জের মধ্যে এনার্জি বের হয়, ভিজিবল লাইট বের হয়। হ্যাঁ, আর যখন পার্সিয়ান সিরিজ ব্র্যাকেট সিরিজ হয়ে যাচ্ছে, সেখানে এনার্জি একেবারেই কম হয়ে যাচ্ছে, তখন ইনফ্রারেড রে বের হচ্ছে। এইভাবে হয়। তা আমরা এখন প্রবলেম শুরু করি, কয়েকটা অঙ্ক করি। দেখো, প্রথম, রেডি? ইন হুইচ অফ দ্য ফলোইং সিস্টেমস, আচ্ছা, উইল বি রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট বি মিনিমাম? রেডিয়াস অফ ফার্স্ট অরবিট উইল বি মিনিমাম কার ক্ষেত্রে? ফার্স্ট অরবিটের রেডিয়াস, ফার্স্ট অরবিট মানে n = 1, রেডিয়াস মিনিমাম হবে। দেখো, রেডিয়াসের ফর্মুলা কি? rn = 0.53, তারপরে n² z, n তো 1, তো 0.53 n1/z, এত অ্যাংস্ট্রম, তো 0.53/z, তাহলে rn ইনভার্সলি প্রপোর্শনাল টু z, অ্যাটমিক নাম্বার আর রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যার অ্যাটমিক নাম্বার বেশি হবে তার রেডিয়াস কম হবে। এখন দেখো অ্যাটমিক নাম্বার কার বেশি। এর অ্যাটমিক নাম্বার z = 1, ডাইটোরিয়াম অ্যাটমিক নাম্বার 1, singly ionized helium z = 2, doubly ionized lithium z = 3। তাহলে অ্যান্সার, যার জেড বেশি তারই রেডিয়াস সব থেকে কম হবে। তাহলে রেডিয়াস অফ দ্য ফার্স্ট অরবিট উইল বি মিনিমাম ফর ডাবলি আয়োনাইজড লিথিয়াম। ঠিক আছে? নেক্সট, ফর হুইচ অফ দ্য ফলোইং বোর মডেল ইজ নট ভ্যালিড? দেখি কোনটার জন্য ভ্যালিড না। তোমরা একটু দেখো, হাইড্রোজেন অ্যাটম এটা ভ্যালিড, সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম ভ্যালিড, ডিটোরিয়াম অ্যাটম এটাও তো Z1ই হয়, এটাও ভ্যালিড ইলেকট্রন একটা। সিঙ্গলি আয়োনাইজড নিয়ন, সিঙ্গলি আয়োনাইজড নিয়ন অ্যাটম এইটাই ভ্যালিড না, কারণ হচ্ছে নিয়ন অ্যাটমের জেড হচ্ছে অ্যাকচুয়ালি 10, তোমরা জানো। এবার সিঙ্গলি আয়োনাইজড মানে কি? একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া, তার মানে 10টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। 10টা ইলেকট্রনের মধ্যে নিয়নের 10টা ইলেকট্রন টোটাল। হ্যাঁ, এখানে নিয়ন অ্যাটম যদি হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস যদি হয় প্লাস চার্জ, 10টা পজিটিভ চার্জ আছে, এখানে 10টা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন আর 8টা ইলেকট্রন, এভাবে থাকে। 8টা ইলেকট্রন এভাবে থাকবে। এই 8টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে সিঙ্গলি আয়োনাইজড নিয়ন হলো। তাহলে এটা কি সিঙ্গেল ইলেকট্রন স্পেসিস হলো? না, 9টা ইলেকট্রন আছে, একটা বেরিয়ে গেলে, 10টার মধ্যে একটা বেরিয়ে গেলে 9টা ইলেকট্রন আছে, 9টার জন্য তো কোনোই ভ্যালিড না। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে? তারপর দেখো, নিট 19, দেখো কোশ্চেন, the total energy of an electron in an atom in an orbit is -3.4 electron volt। আরে এইমাত্র করলাম তো মনে হচ্ছে এটা। Its kinetic energy and potential energy are respectively। হ্যাঁ, এটা টোটাল এনার্জি, টোটাল এনার্জিটাই কাইনেটিক এনার্জি, তাহলে মাইনাস অফ টোটাল এনার্জি, তাহলে মাইনাস অফ টোটাল এনার্জি মানে হচ্ছে -3.4, মানে 3.4 এটা কাইনেটিক এনার্জি ইলেকট্রন ভোল্ট। তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল, আগে কাইনেটিক দেখো তারপর পোটেনশিয়াল। কাইনেটিক 3.4 হবে, তাহলে এটা তো হচ্ছেই না, এটাও হচ্ছে না, হয় এটা না হয় এটা, বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার কাইনেটিক এনার্জি হলো, আর কি পোটেনশিয়াল এনার্জিটা দেখতে হবে। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ডাবল অফ টোটাল এনার্জি, ডাবল, সরি এটা প্লাস, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, 2 ইন্টু টোটাল এনার্জি -3.4 মানে -6.8 ইলেকট্রন ভোল্ট পোটেনশিয়াল এনার্জি। দেখো কোনটা ঠিক হচ্ছে, -6.8, এই যে বি নম্বর, রাইট, এটাও ভুল। হ্যাঁ, এখানে দেখেই বোঝা যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হতে হবে, এটা পোটেনশিয়াল এনার্জি পজিটিভ আছে। কাইনেটিক এনার্জি পজিটিভ হতে হবে, তো কাইনেটিক এনার্জি এই দুটোর মধ্যেই পজিটিভ আছে, এটা ক্যান্সেল এটা ক্যান্সেল। এবার পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হতে হবে, এই দুটোর মধ্যে আবার পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ এটাতে। আমি না করলেও ওটা করা যেত। তারপরে দেখো, the ratio of kinetic energy to the total energy of an electron in a Bohr orbit, ratio of kinetic energy to total energy, kinetic energy আর টোটাল এনার্জি মাইনাস অফ টোটাল এনার্জি ইকুয়াল হয়, বাট মাইনাস হয়। তো এদের রেশিও কি হবে দেখো, তো বোঝাই যাচ্ছে কাইনেটিক এনার্জি বাই টোটাল এনার্জি ইকুয়াল টু -1। কাইনেটিক এনার্জি কিন্তু প্লাস হবে, -1 কে তো আমি 1/-1ও লিখতে পারি। কাইনেটিক এনার্জি যেটা সেটা প্লাস হতে হবে, কিন্তু উপরেরটা প্লাস, টোটাল এনার্জি মাইনাস। তাহলে কাইনেটিক এনার্জি ইজ টু
total energy equal to 1:-1. 1:-1, B number. হয়ে গেল। Next, if an electron in a hydrogen atom jumps from the third orbit to second orbit, it emits a photon of wavelength lambda. কোথা থেকে কোথায়? থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করছে, হাইড্রোজেন অ্যাটম বলা আছে। তাহলে 1/λ, দেখো ফর্মুলাটা, 1/λ আর জেড স্কোয়ার 1 এখানে কি এখানে কি, এটা ফাইনাল আর হচ্ছে ইনিশিয়াল। এটা দেখো কোথা থেকে কোথায়, থার্ড টু সেকেন্ড। তাহলে 1/λ ইকুয়াল টু আর জেড স্কোয়ার, হাইড্রোজেন অ্যাটম জন্য জেড ইকুয়াল টু 1 নিয়ে নিচ্ছি আমি, 1 স্কোয়ার। ফাইনালি কোথায় আসছে, থার্ড টু সেকেন্ড। তাহলে এখানে 4, এটা 2 সেকেন্ড অরবিট, এটা থার্ড 3 স্কোয়ার মানে 9। তাহলে 1/λ ইকুয়াল টু আর ইন্টু 36, এটা 5, তার মানে ল্যামডা ইকুয়াল টু 36/5 আর হলো when it jumps from fourth to third। এবার হলো ফার্স্ট কেস, এটা এখানে ফার্স্ট কেস। এবার সেকেন্ড কেস, সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে কোথা থেকে কোথায় জাম্প করছে, ফোর্থ টু থার্ড। তার মানে এটা 4, এটা 3, 1/λ ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/9 মাইনাস 1/16। তার মানে আর এটা 144, 16 মাইনাস 7। তার মানে এইখানে ল্যামডা, এটা ল্যামডা নাম দিলাম ল্যামডা 1। তাহলে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু দেখা যাচ্ছে 144/7 আর। ওয়েভলেন্থটা কত হবে সেকেন্ড কেসে ইন টার্মস অফ ল্যামডা? তার মানে ল্যামডা 1/λ করো, ল্যামডা 1/λ 144/7 আর ইন্টু বাই, এটা নিচে আসবে 36, উপরে যাবে 5 আর। ব্যাস, এখন দেখো এটা 4, 20 r/7 আর আর ক্যান্সেল হয়ে 20/7, তার মানে ল্যামডা 1 20/7 ইন্টু ল্যামডা, 20/7 ইন্টু ল্যামডা, 20/7, সি অপশন সি হলো নিট 2016 সেকেন্ড ফেজে। 15 নিট ছিল না, AIPMT ছিল। দেখো, in the spectrum of hydrogen, the ratio of the longest wavelength in Lyman series to the longest wavelength in the Balmer series, এদের রেশিও লংগেস্ট ওয়েভলেন্থ। আচ্ছা, তোমরা কি ভেবেছো কখনো যে এটা n = 1, এটা n = 2, এটা n = 3 করতে করতে এটা n = ধরো ইনফিনিটি। ওয়েভলেন্থ লংগেস্ট, সব থেকে বড় ওয়েভলেন্থ কখন হবে? ওয়েভলেন্থ বেশি মানে এনার্জি সব থেকে কম। এনার্জি লাইমেনের জন্য রেশিও অফ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ ফর লাইমেনের জন্য এখান থেকে যখন এখানে জাম্প করবে এনার্জি সব থেকে কম, ওয়েভলেন্থ ম্যাক্সিমাম। লাইমেনের ম্যাক্সিমাম ওয়েভলেন্থের নাম দিলাম ধরো ল্যামডা 1। আর টু দ্য লংগেস্ট ওয়েভলেন্থ বামারের ক্ষেত্রে হচ্ছে 2তে আসবে, এখান থেকে এখানে 2 নম্বরে আসবে, থার্ড থেকে 3-এ, এটাই লংগেস্ট হবে ম্যাক্সিমাম। আর মিনিমাম ওয়েভলেন্থ কিন্তু ইনফিনিট থেকে আসতে হয়, এটা হচ্ছে ল্যামডা 2। তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 এদের রেশিও হাইড্রোজেন অ্যাটম বলা আছে। তাহলে আমি 1/λ1 লিখি, আর লিখি জেড স্কোয়ার 1 বাই, এখানে ইনিশিয়াল, এখানে ফাইনাল। লাইমেনের জন্য ফর লাইমেন সিরিজের জন্য এখানে ইনিশিয়াল হচ্ছে 2 স্কোয়ার মানে 4, এখানে 1 স্কোয়ার মানে এটা। তার মানে আর ইন্টু 1 মাইনাস 1/4, তার মানে 3r/4, 1/λ1। তাহলে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 4/3r হলো ল্যামডা 1। এবার বামারের লংগেস্ট মানে কোথা থেকে কোথায়, থার্ড থেকে 2-তে। তার মানে 1/λ2 আর ইন্টু ইনিশিয়াল হচ্ছে 3 মানে 9, এখানে 2 মানে হচ্ছে 4, 1/4, 1/9। থার্ডের থেকে 2-তে আসতে হবে, 3 স্কোয়ার, এটা 2 স্কোয়ার। তার মানে আর ইন্টু এখানে 36, ওখানে তো 5 হবে, তার মানে ল্যামডা 2 ইকুয়াল টু 36/5 আর। এবার রেশিও ল্যামডা 1 ইজ টু ল্যামডা 2। দেখো ল্যামডা 1 ইজ টু ল্যামডা 2, ল্যামডা 1 কত, 4/3
3r বাই এটা 36 নিচে উপরে 5r আর ক্যান্সেল 4 9 5 বাই 27 5 বাই 27 আছে, হ্যাঁ আছে, বি নম্বর। তাহলে হয়ে গেল ল্যামডা 1 বাই ল্যামডা 2 5 বাই 27। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো। Given the value of Rydberg constant is 10 to the power 7 per meter, Rydberg constant R equal to 10 to the power 7 meter to the power minus 1. The wave number of the last line of the Balmer series in hydrogen spectrum will be. আচ্ছা, লাস্ট লাইন মানে কি? লাস্ট লাইন মানে হচ্ছে এটা n is equal to 1 আর এখানে n is equal to infinity। এই ইনফিনিটি থেকে যখন বামার সিরিজ n is equal to 2 তে আসবে, n is equal to 1 টা নাম দিই, এখানে n is equal to 1 বামার সিরিজের, তাই তো? Given the value of Rydberg constant is এত, the wave number of the last line of the Balmer series in hydrogen spectral line will be, এইখানে wave lengthটা কত হবে বামার সিরিজের? তাহলে ইনফিনিটি টু আসবে 2 হাইড্রোজেন 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর জেড স্কোয়ার 1। তাহলে ইনিশিয়াল কোথায় 1 বাই ইনফিনিটি আর ফাইনালি কোথায় 2 তে, মানে 2 স্কোয়ার মানে 4, তার মানে আর বাই 4 1 বাই ল্যামডা। হ্যাঁ, ওয়েভ নাম্বার, এটাই তো ওয়েভ নাম্বার আর বাই 4। তাহলে আর হচ্ছে 10 টু দি পাওয়ার 7 বাই 4 মানে 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত পার মিটার, বা মিটার টু দি পাওয়ার -1 তুমি লিখতে পারো, মিটার টু দি পাওয়ার -1 হলো 16 নিট 16 এর ফেজ 1। আচ্ছা, তাহলে আরেকদিন করা যাবে পরে, এখানেই থাক। তারপরে গ্রাউন্ড স্টেট কি, আয়োনাইজেশন এনার্জি, তারপর আয়োনাইজেশন পোটেনশিয়াল, তারপরে কিছু আবার প্রবলেম শেষ করছি এখানে।